জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হওয়ার একটি ভিডিও নতুন করে ভাইরাল হলে সামাজিক মাধ্যমে তৈরি হয় ব্যাপক বিভ্রান্তি। কিন্তু পরে দেখা যায় সেটি কোনো বাস্তব ঘটনা নয়, একটি বিনোদনধর্মী কন্টেন্টকে সংবেদনশীল এই দাবিতে ছড়িয়ে দেওয়া হয়েছে। ওদিকে জুলাই আন্দোলনের সময়কালের একটি সংঘর্ষের ভিডিওকে বিএনপির নেতাকর্মীদের হাতে এক কলেজ ছাত্র হত্যার চেষ্টার দাবিতে প্রচার করা হয়। শুধু তাই নয়, মাদারীপুরে কালেমা খচিত পতাকা হাতে মুসল্লিদের মোটরসাইকেলের র্যালির একটি ছবিকেও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সম্পাদনা করে পাকিস্তানের পতাকা ওড়ানোর দাবিতে ছড়িয়ে বিভ্রান্ত ছড়ানো হয়। চলুন দর্শক কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছি। জুলাই গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ হওয়ার বাস্তব দৃশ্যের দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নতুন করে শুরু হয় আলোচনা সমালোচনা। কিন্তু রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় ভিডিওটি সম্পূর্ণ বানোয়াট। মূলত এটি একটি বিনোদনধর্মী কন্টেন্ট নির্মাতা পেজে প্রকাশিত স্ক্রিপ্টেড বা সাজানো ভিডিও। সংশ্লিষ্ট পেজটিতে নিয়মিত অভিনয় নির্ভর কন্টেন্ট প্রকাশ করা হয় এবং ভাইরাল ভিডিওটিতে গুলিবিদ্ধ ব্যক্তিকেও একই পেজের অন্যান্য ভিডিওতেও ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যায়। ওদিকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে এক কলেজ ছাত্রকে বিএনপির নেতাকর্মীরা হত্যার চেষ্টা করেছে এমন দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তৈরি হয় ব্যাপক বিভ্রান্তি। তবে অনুসন্ধানে দেখা যায় দাবিটি সম্পূর্ণ মিথ্যা। এটি ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় ধারণ করা একটি ভিডিও। দীর্ঘ ভিডিও ও স্থান যাচাই করে নিশ্চিত হওয়া যায় এটি বিইউবিটি ও ঢাকা কমার্স কলেজ সংলগ্ন এলাকায় আন্দোলনের সময়কার সংঘর্ষের দৃশ্য। আবার ২০২৪ সালে জুলাই আন্দোলনে পুলিশি নিপীড়নের দৃশ্যের দাবিতে ছড়ানো ভিডিওটিও সম্পূর্ণ মিথ্যা। যাচাই করে দেখা যায় এটি ২০২৫ সালের ১৬ই জানুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের সময় আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ক্ষুব্ধ ছাত্র জনতার মিছিলে পুলিশের ধাওয়া, লাঠিচার্জ ও জলকামান ব্যবহারের ঘটনার ভিডিও। নির্ভরযোগ্য গণমাধ্যমের প্রকাশিত ভিডিও ও প্রতিবেদন বিশ্লেষণে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। গুজব এখানেই শেষ নয়, আরও আছে। বাংলা ফ্যাক্ট টিমের অনুসন্ধানে দেখা যায় বাংলাদেশে পাকিস্তানের পতাকা ওড়ানোর দাবিতে ছড়ানো দাবিটিও সম্পূর্ণ বানোয়াট। মূলত মাদারীপুরে গত ২৭শে জুন কালেমা খচিত পতাকা হাতে মুসল্লিদের মোটরসাইকেল র্যালির একটি ছবিকে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সম্পাদনা করে সেখানে পাকিস্তানের পতাকা বসিয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক উভয় ইস্যুকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি রাজনৈতিক অস্থিরতা ছড়াতে প্রচার করা হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, ৭১। দর্শক, আমরা প্রতিবেদনটা দেখে নিলাম। ইতিমধ্যেই জানিয়েছি আমাদের সাথে উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শওকত হোসেন। যুক্ত হচ্ছে তার সাথে। শওকত হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। প্রথমে যে বিষয়টি জানতে চাই, সাম্প্রতিক সময়ে যে ধরনের অপতথ্য এবং গুজবগুলো দেখছি, বেশিরভাগই পুরনো ভিডিওকে নতুন করে নিয়ে আসা, অন্য দেশের কন্টেন্টকে এআই প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে আমাদের দেশের কন্টেন্ট হিসেবে চালিয়ে দেওয়া। এতে বিভ্রান্ত তৈরি করা হচ্ছে, মানুষের মধ্যে সংবেদনশীলতা বাড়ছে, মানসিক চাপ বাড়ছে। এই ধরনের কন্টেন্টগুলোকে বা অপতথ্যগুলোকে আপনি আসলে কীভাবে মূল্যায়ন করেন বা কেন এগুলো হচ্ছে? হ্যালো, জি, সত্যিকার অর্থে আমরা যদি আমাদের বাংলাদেশের সামগ্রিক যে অর্জনের কথা আমরা যদি বলে থাকি কিংবা আমাদের দেশের উন্নয়নের কথা বলি, সমৃদ্ধির কথা বলি, তাহলে দেখা যাবে প্রত্যেক ঘটনার সঙ্গে রাজনীতি জড়িত। এখন এই রাজনীতিটাকে কিভাবে আমরা সুষ্ঠু ধারায় সুন্দরভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারি, সেই লক্ষ্যে কিন্তু আমাদের কাজ করতে হবে। আমরা অপরাধ বিজ্ঞানের ভাষায় যদি বলি, সেখানে বলা হয় পলিটিসাইজেশন অফ ক্রিমিনাল, অর্থাৎ ক্রিমিনালরা রাজনীতিতে নানাভাবে সম্পৃক্ত হয়ে যাচ্ছে।
এখন এই যে অপতথ্যগুলো ছড়িয়ে যাচ্ছে, এই অপতথ্যগুলো ছড়ানোর ক্ষেত্রে যাদের পূর্বে রেকর্ড ছিল অপরাধ প্রবণতার কিংবা অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার, আমরা যদি সঠিকভাবে যাচাই বাছাই করি, ট্রেস আউট করি। এখন মূল বিষয় হচ্ছে এই প্রতিনিয়ত এই অপতথ্যগুলো সংবাদ মাধ্যমে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে, কিন্তু কোনো একটি ঘটনার সঠিক কারণ আমরা আদৌ উদ্ঘাটন করতে পারিনি, কিংবা উদ্ঘাটনের জন্য যে ধরনের ইনিশিয়েটিভ সরকারের পক্ষ থেকে নেওয়া উচিত সে ধরনের ইনিশিয়েটিভ কিন্তু আমরা কখনো নেইনি। এবং আমরা যদি সব কিছুতেই মনে করি যে একটা ঘটনা ঘটে গেলো কিংবা অপরাধের ঘটনা ঘটে গেলো, সরকার সে ব্যাপারে অ্যাকশন নিবে, সেটা আমার মনে হয় খুবই ফলপ্রসূ হবে বলে আমার মনে হচ্ছে না। আমরা যদি জেনে থাকি আমাদের বাংলাদেশে টোটাল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা, যারা পুলিশ আমাদের ল এনফোর্স করে, তাদের সংখ্যা প্রায় 2 লাখ। সে জায়গায় আমাদের জনসংখ্যা প্রায় 20 কোটি। কাজে এই 20 কোটি জনসংখ্যাকে সঠিকভাবে নার্চারিং করা, কেয়ারিং করা, তাদেরকে আইন মানানোর ক্ষেত্রে যত ধরনের অ্যাকশন নেওয়া দরকার পুলিশের পক্ষে সে ধরনের অ্যাকশন নেওয়া খুবই অপ্রতুল বলে আমার মনে হয়। সে কারণেই আমরা যদি ইনফর্মাল সোশ্যাল জাস্টিস সিস্টেম কিংবা ইনফর্মাল কন্ট্রোল সিস্টেমের দিকে ধাবিত হই, আমরা যদি কোনোভাবে বের করতে পারি যে এই সমাজের এই শ্রেণী পর্যায়ের মানুষগুলো এই ধরনের অপতথ্য ছড়াচ্ছে কিংবা এই সমাজে বিদ্বেষ, জিজ্ঞাসা, শত্রুতা ভাবাপন্ন পরিবেশ সৃষ্টি করার জন্য তারা ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করছে, তাহলে কিন্তু সমাজ থেকেই তাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন নেওয়া উচিত। এছাড়া অধ্যাপক শওকত হোসেন, আপনি বলছিলেন যে এই ধরনের মানুষদেরকে আসলে চিহ্নিত করা উচিত, কিন্তু কিভাবে? এখন এই চিহ্নিত করার নানাবিধ পদ্ধতি আছে। যারা আমরা সরাসরি এই অপতথ্যর কারণে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী, তারা কিন্তু সরাসরি আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারস্থ হতে পারি। এখন একটা মামলা যখন থানায় রিপোর্টেড হয়, সেই মামলা রিপোর্ট হওয়ার পরবর্তী সময়ে এই মামলার বিপরীতে একজন তদন্তকারী অফিসার থানা থেকে নিয়োগ করা হয়। এটা একটা ওয়ে হতে পারে। আরেকটা ওয়ে হচ্ছে, আমরা কিন্তু সমাজে জানি কাদের পূর্ববর্তী সময়ে অপরাধ করার রেকর্ড আছে, সেই রেকর্ডকৃত মানুষগুলোকে যদি আমরা পুনরায় আপনার সামাজিকভাবে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করি, সেক্ষেত্রে তাদেরকে আমার মনে হয় সমাজ থেকে খুব সহজেই ট্রেস আউট করা যেতে পারে। এবং মোহাম্মদ শওকত হোসেন, একটা বিষয় আমি যুক্ত করতে চাই। সাম্প্রতিক সময়ে আমরা যে ধরনের অপতথ্যগুলোকে দেখছি, যিনি তৈরি করছেন উনি হয়তো একটা বা দুইটা অ্যাকাউন্ট থেকে তিনি সেই গুজবগুলো তৈরি করছেন, কিন্তু ছড়িয়ে দেওয়া হচ্ছে প্রায় 10 থেকে 20,000 অ্যাকাউন্ট পর্যন্ত। ফেসবুক অ্যাকাউন্টে যদি ধরি 10 থেকে 20,000 ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেগুলোকে ছড়িয়ে দেওয়া হয়। এই ধরনের ব্যাপ্তি যদি থাকে বা পরিকল্পিতভাবে যদি গুজব ছড়ানো হয়, আপনি কি মনে করেন বর্তমান আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বা আইন দিয়ে তাদেরকে ধরা সহজ হবে? না, এটা আমার মনে হয় খুব বেশি সহজ একটা কাজ হবে না। কারণ আপনি দেখেন পুলিশের কাছে যে মামলাগুলো রুজু হচ্ছে, পুলিশ সেই মামলাগুলোই সাধারণত ডিল করার চেষ্টা করে। কিন্তু এই যে অপতথ্য বলেন কিংবা ভুয়া তথ্য বলেন, যেগুলোকে নিয়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে দিচ্ছি কিছু সুনির্দিষ্ট আইডির মাধ্যমে কিংবা সুনির্দিষ্ট ব্যক্তিবর্গের মাধ্যমে, তাদের বিরুদ্ধে কিন্তু সরাসরি পুলিশের কাছে কোনো ধরনের মামলা নথিভুক্ত হচ্ছে না। সেই কারণেই পুলিশ এই বিষয়গুলোকে আপনার খুব মানে জোরালোভাবে গুরুত্ব দিয়ে এই বিষয়গুলো সমাধান করার চেষ্টা করছে না। আমার মনে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে স্বাভাবিক কাজ প্রক্রিয়া, সেই স্বাভাবিক কাজ প্রক্রিয়াতেই তাদের নানান সময় দিতে হয় এবং সেগুলোকে তারা খুব বেশি ডিল করতে পারছে না। আপনি যদি কোনো একটা থানায় যান, সেখানে দেখবেন পেন্ডিং মামলার সংখ্যা প্রচুর। তাহলে যে মামলাগুলো থানায় রুজু আছে সেই মামলাগুলো তারা দেখভাল করবে না সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়গুলো আমরা ছড়িয়ে দিচ্ছি, নানানভাবে মানুষকে বিভ্রান্ত করছি, ভয়ের সংস্কৃতি সৃষ্টি করছি, মানুষের মধ্যে সামাজিক যে সম্প্রীতির আমাদের বন্ধন দীর্ঘকালের, সেই সামাজিক সম্প্রীতির বন্ধনকে আমরা ভেঙে দিচ্ছি, নষ্ট করে দিচ্ছি। সেই জায়গায় পুলিশের আপনার খুব বেশি কাজ করার সুযোগ নেই বলে আমি মনে করি। আর অপরাধ যে কেবল রাষ্ট্রীয় আইনকে ভায়োলেট করলে অপরাধ হবে, বিষয়টা তা না। আমরা সমাজে কিন্তু নানাভাবে শিখি, আমাদের একটা সামাজিকীকরণ প্রক্রিয়া আছে। সেই সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্য দিয়েই আমরা সমাজে কিভাবে বেড়ে উঠবো, কোন মাধ্যমে আমরা কি ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে স্ট্যাটাস দিব, সেই বিষয়গুলো কিন্তু সমাজ থেকে শেখা হয়। কাজেই সমাজ থেকে যে বিষয়গুলো আমরা শিখে থাকি, সেই বিষয়গুলোর ভায়োলেশনে কিন্তু এক ধরনের ক্রাইম। কাজে এই ক্রাইমের বিচার কি সরকার করে? কখনো করে না। সেই ক্রাইমের বিচারগুলো কিন্তু সামাজিকভাবেই নিষ্পত্তি করা সম্ভব। এবং আমরা যদি দেখি আমাদের যে প্রাগৈতিহাসিক যুগ, সে জায়গায় কিন্তু পুলিশের খুব বেশি একটা উপস্থিতি ছিল না। তখনকার সময়ে সমাজে যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করতেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, তারাই কিন্তু দুই পক্ষের সমন্বয়ের মাধ্যমে একটা সুন্দর বিচার
বিচার নিষ্পত্তি করত, যেখানে দেখা যেত যিনি ভুক্তভোগী এবং যিনি অপরাধী দুই পক্ষই কোনো না কোনোভাবে ন্যায্যতার ভিত্তিতে আপনার এই বিচারটা মেনে নিত। আমার মোহাম্মদ মনে শওকত হয় হোসেন, আপনি যখন দুই পক্ষের সমন্বয়ের কথা বলছেন, একটি পক্ষ তো যার বিরুদ্ধে আসলে গুজবটা ছড়ানো হয় বা যাকে নিয়ে গুজবটা ছড়ানো হয় তিনি একজন ব্যক্তি, আরেকজন ব্যক্তি যিনি গুজবটা ছড়ায় তিনি সবসময় তো ধরাছোঁয়ার বাইরে থাকেন, ডিজিটাল মিডিয়া চলছে এবং আমরা সোশ্যাল মিডিয়াতে যে অবস্থার মধ্যে দেখছি যিনি গুজব ছড়ান তিনি সবচেয়ে বেশি বা প্রধানভাবে যেটি চেষ্টা করেন নিজেকে লুকিয়ে রাখার। সেই ক্ষেত্রে দুই পক্ষকে সমন্বয় করাটা কি আসলে যুক্তিযুক্ত একটি পথ হতে পারে? অবশ্যই অবশ্যই যুক্তিযুক্ত পথ অবশ্যই হতে পারে। আপনি দেখেন পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা এই উন্নত রাষ্ট্রগুলোর কথা যদি দেখি, সেখানে দেখবেন ক্রাইম কন্ট্রোলের দিকে ক্রাইম কন্ট্রোল বলতে অপরাধ ঘটে যাচ্ছে, তার পরবর্তী সময়ে সরকার থেকে যে ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হয় সেই ক্রাইম কন্ট্রোলের পিছনে প্রচুর বিনিয়োগ, প্রচুর বরাদ্দ, কিন্তু তারপরেও ওই রাষ্ট্রগুলো থেকে অপরাধ কমছে না। এখন অপরাধ না কমার কারণে সেই রাষ্ট্রগুলো ক্রাইম প্রিভেনশনের দিকে ঝুঁকছে। অর্থাৎ আমরা যদি একটা সমন্বয়ের মাধ্যমে, মিথস্ক্রিয়ার মাধ্যমে সমাজে এমন একটা পরিবেশ সৃষ্টি করতে পারি, আসলে যিনি এই ধরনের অপতথ্য ছড়াচ্ছে তিনি কি আমাদের সমাজের বাইরের কেউ? কখনো না, আমাদের সমাজের কেউ না কেউ। কাজেই যারা এই ধরনের জিজ্ঞাসা মানে লালন করে, কিংবা আপনি দেখবেন এই শ্রেণী পর্যায়ের মানুষগুলো সবসময় ধরাছোঁয়ার বাইরে থেকে যায়, ধরাছোঁয়ার বাইরে থাকার কারণে তারা ভাবছে আমি যদি আবারও অপরাধ করি তাহলে আমার কোনো কিছু হবে না, এই সমাজ আমাকে জিজ্ঞাসাবাদ করবে না, আর রাষ্ট্রের কাছে তো আমার বিরুদ্ধে কোনো মামলাই যাচ্ছে না। সে কারণেই আমার মনে হয় তারা ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। হোসেন, আপনি আমাদের সাথে থাকুন, আপনার সাথে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা চালিয়ে যাব। এই মুহূর্তে একটা বিরতির সময় হয়েছে, বিরতিটা শেষে আবার আপনার কাছে ফিরছি, সঙ্গে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের অতিথি যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি এবং পুলিশ সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শওকত হোসেন। যুক্ত হচ্ছে তার সাথে। মোহাম্মদ শওকত হোসেন, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই আজকের এই আলোচনায়। এই পর্যায়ে যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে, নানা সময়ে এইসব গুজব এবং অপতথ্য সাধারণত মানুষের মানসিকতা এবং সংবেদনশীলতাকে উস্কে দেওয়ার জন্যই আসলে পরিকল্পিতভাবে ছড়ানো হয়। যেভাবে পরিকল্পিতভাবে গুজবগুলো ছড়াচ্ছে, সাধারণ মানুষের মানসিকতা তো এতে প্রভাবিত হচ্ছে। আপনি কি মনে করেন এতে করে সংবেদনশীল ঘটনা বা এরকম নানা ধরনের বিভ্রান্তিকর ঘটনা আরও ঘটার সম্ভাবনা বেড়ে যাচ্ছে? আসলে যারা এ ধরনের তথ্য কিংবা অপতথ্য ছড়াচ্ছে, তাদের যে উদ্দেশ্য, আমি মনে করি তাদের উদ্দেশ্য খানিকটা হলেও সফল। কারণ তারা শুরুতেই মানুষকে বিভ্রান্ত করতে চায়, তারা মানুষের মধ্যে এক ধরনের ভয় সৃষ্টি করতে চায়, তারা মানুষের মধ্যে আপনার এমন একটি পরিস্থিতি সৃষ্টি করতে চায় যে পরিস্থিতিতে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে যায়। আমরা সবসময় জানি, আমরা একটা থিওরি আছে পার্সোনালিটি অ্যান্ড ক্রাইম, অর্থাৎ কোনো মানুষ যখন তার ব্যক্তিত্বকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, অর্থাৎ মানুষের মধ্যে যখন আত্মনিয়ন্ত্রণের অধিকার না থাকে, তখনই কিন্তু মানুষ সাধারণত কোনো ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে যায়। এখন আপনি দেখেন, আপনার কাছে কিংবা আমাদের কাছে যদি এমন কোনো নিউজ আসে যেই নিউজটাকে আমরা স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারছি না, সেক্ষেত্রে কিন্তু আমাদের মধ্যে নানাবিধ আপনার এটার একটা অ্যাকশন রিয়াকশন সৃষ্টি হয়। যেই অ্যাকশন রিয়াকশনের কারণে আপনার সাম্প্রদায়িক যে সম্প্রীতি আছে, সেই সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে একটা বিঘ্ন সৃষ্টি হয়, কিংবা রাজনৈতিক যে দলগুলো আছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনীতির যে একটা পরিবেশ, সেই পরিবেশের জায়গায় আস্থা অনাস্থার সৃষ্টি হয়। শুধু তাই না, এইগুলোর সুযোগ নিয়ে যারা আমাদের রাষ্ট্রবিরোধী চক্র আছে কিংবা এই রাষ্ট্রকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করতে চাই, তারাও এই জায়গা থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করে। আমার মনে হয় এই বিগত সময়ে যারা এই ধরনের কাজ করেছে তাদেরকে যদি আমরা গ্রেফতার করে, আমাদের যে রাষ্ট্রীয় আইন আছে সাইবার সুরক্ষা আইন, সেই সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে তাদের দু একজনের হলেও আমরা বিচার নিশ্চিত করতে পারতাম, তাহলে দেখা যেত এই ধরনের ঘটনাগুলোর পুনরাবৃত্তি মানে অনেকাংশে কমে আসতো। উল্টো মোহাম্মদ শওকত হোসেন, উল্টো আমরা দেখতে পাচ্ছি যেহেতু দৃষ্টান্তমূলক খুব বেশি শাস্তির কোনো উদাহরণ দেখছি না, সময়ের সাথে সাথে কিন্তু গুজব ছড়ানো বা অপতথ্য ছড়ানোর মানুষ কিন্তু সময়ের সাথে সাথে মানুষ বাড়তে দেখছে। এমনকি অনেক প্রতিষ্ঠানও আসলে গড়ে উঠেছে যেখানে আপনি চাইলে টাকা দিয়ে কারো বিপক্ষে বা পক্ষে গুজব বা অপতথ্য ছড়াতে পারেন। এই যে প্রাতিষ্ঠানিক রূপ নিচ্ছে গুজব ছড়ানো, সেটাকে কিভাবে দেখেন আপনি?
আসলে সত্যিকার অর্থে সত্যকে সত্য বলার মানসিকতা আমাদের লালন করতে হবে, ধারণ করতে হবে, এবং যা অসত্য সেই অসত্যের বিপরীতে আমাদের সামাজিক যে আন্দোলন, সেই সামাজিক আন্দোলনটা আমার মনে হয় তৈরি করা উচিত। আমরা যদি একটা সুবন সমাজ নির্মাণ করতে চাই, সুবন সমাজ এমন একটি সমাজ ব্যবস্থা যেই সমাজ ব্যবস্থায় সকল মানুষ নির্ভয়ে, নির্বিঘ্নে, নিরাপদে বসবাস করতে পারে। এখন আমাদের যে সমাজে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনা থেকে যদি আমরা আসলে শিক্ষা নিতে চাই, সেখানে দেখা যাবে যার বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে তিনি একটা ট্রমার মধ্যে চলে যাচ্ছে, কিন্তু তিনি কেবল ভুক্তভোগী হচ্ছে। কিন্তু আমাদের সমাজে যারা আশেপাশে আমরা বসবাস করছি তারা এই ঘটনাকে আমলে নিচ্ছি না। আমলে না নেওয়ার কারণেই এই বিষয়গুলো সাধারণত প্রাতিষ্ঠানিক রূপ নিচ্ছে ধীরে ধীরে। কাজে আমাদের মনে হয় এটার একটা মানে পরিসমাপ্তি টানা উচিত। পরিসমাপ্তি টানা উচিত এই অর্থেই, আমরা যদি সমাজ থেকে সামাজিক আন্দোলন গড়ে তুলি, সামাজিক আন্দোলনের মানে হচ্ছে আমাদের সমাজে যত ধরনের অনিয়ম হোক, অন্যায় হোক, উচ্ছৃঙ্খল আচরণ হোক কিংবা অপরাধ হোক, আমরা সামাজিকভাবে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে সমাজের শান্তি শৃঙ্খলা মানে প্রতিষ্ঠার স্বার্থে সকলেই যদি ঐক্যবদ্ধভাবে যে কোনো ধরনের গুজবের বিরুদ্ধে আমরা দাঁড়াই, তাহলে দেখা যাবে গুজবকারীর সংখ্যা 1 থেকে 10 জন আর প্রতিবাদকারীর সংখ্যা লাখ লাখ মানুষ। কাজে একটা সময় দেখা যাবে এই মানুষদের চাপে তাকে যদি আমরা সামাজিকভাবে একঘরে করে দিই, সমাজের অন্যান্য মানুষ যদি তার থেকে সকল ধরনের সংযোগ কিংবা সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়, তাহলে দেখা যাবে অন্যান্য সমাজে হলেও এই ধরনের দৃষ্টান্ত কিংবা আপনার চরিত্র অন্যান্য সমাজের যারা এই ধরনের গুজব সৃষ্টিকারী তারা এখান থেকে কিছুটা হলেও শিক্ষা নেবে বলে আমার আরেকটা বিষয় বিশ্বাস জানতে এবং চাই ধারণা। অধ্যাপক শওকত হোসেন, এই যে মানুষের মানসিকতার উপর প্রভাবিত করছে এই গুজব এবং অপতথ্যগুলো, আমাদের সাধারণ মানুষকে সচেতন করার জন্য বা তাদেরকে বাঁচানোর জন্য কিছু কি করা যায়? ছোট করে জানাবেন। অবশ্যই করা যায়। এখন আমাদের সাধারণ মানুষ যারা আসে তারা কিন্তু আদতেই অনেক কোমল এবং নরম মনের। যেই কোমল এবং নরম মনের মানুষগুলো একটা সংবাদ শোনার সাথে সাথেই এটার যে একটা ক্রস চেক করা কিংবা ভালো মন্দ নির্ধারণ করা, সেই সুযোগটা তাদের একেবারে নেই বললেই চলে। আপনারা যারা সাংবাদিক কর্মী আছেন কিংবা আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে যদি এই ফেক নিউজ সম্বন্ধে, অপতথ্য সম্বন্ধে বিভিন্ন ধরনের অনুষ্ঠানমালা আমরা মানে আপনারা সম্প্রচারের ব্যবস্থা করেন, তাহলে কিন্তু এগুলো থেকে সাধারণ মানুষ অনেকাংশে শিক্ষা নেবে বলে আমি বিশ্বাস করি এবং ধন্যবাদ মনে করি। মোহাম্মদ শওকত হোসেন, বেশ কিছু তথ্য এবং পরামর্শ আপনার কাছ থেকে পেলাম। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনায় ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শওকত হোসেন। কথা বলছিলাম বেশ কিছু ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটি একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner-এ। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন আর থাকুন ৭১-এর সাথে।